প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে কেন? দেখো তো উত্তর খুঁজে পাচ্ছ কিনা। আমরা তো সবাই একটা মানুষ। এই পৃথিবীতে মানুষ কেন জন্মগ্রহণ করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মানুষ যখন জন্মগ্রহণ করেছে তাহলে তার কর্তব্য কি? যাচ্ছে মনে, তোমার কি কর্তব্য? এক কথায় কর্তব্য কি? উত্তর বোধহয় অনেক বন্ধুই খুঁজে পাচ্ছ না। তাহলে প্রথম প্রশ্ন এলো, মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে কেন? দ্বিতীয় প্রশ্ন হলো যে মানুষের কর্তব্য কি? তৃতীয় প্রশ্ন তার মনে জেগেছিল যে, আচ্ছা শুনেছি প্রাণীদের মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। এই মানুষও তো একটা প্রাণী, আবার বিড়ালও একটা প্রাণী, তাই না? কুকুরও একটা প্রাণী। তাহলে বলছে, কিন্তু বলছে সব প্রাণীদের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে এই মানুষের শ্রেষ্ঠ কি আছে? দেখো তো খুঁজে পাচ্ছ কিনা, তোমার ভেতরে শ্রেষ্ঠ কি আছে? পাচ্ছ? পাচ্ছ কি? পাচ্ছ না। পৃথিবীতে কেন এসেছো? পাচ্ছ উত্তর? পাচ্ছ? পাচ্ছ না। তারপরে কি প্রশ্ন করলাম? হ্যাঁ, কর্তব্য। কি কর্তব্য এক কথা বলতে পারবে? পাচ্ছ না। তৃতীয় প্রশ্নটা কি? কি বললাম? মানুষ যখন শ্রেষ্ঠ বলছে তাহলে সেই মানুষের ভেতরে শ্রেষ্ঠ কি আছে? দেখো, একটা 11-12 বছরের ছেলের মনে এই প্রশ্ন, এবং শুধু প্রশ্ন না, উত্তরটাও তো তার ভেতর থেকে আসছে। আমাদের এক কথায় উত্তর খুঁজে পাচ্ছি না, তাই না? তাহলে এইটা কিন্তু তোমাদের পাঠ্যচক্র থেকে কিন্তু শেখা। এই যে আমি পৃথিবীতে এসেছি কেন, কি আমার কর্তব্য, আর আমার ভেতরে শ্রেষ্ঠ কি আছে। আমি একটুখানি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি যেখানে থাকি অনেক সময় ওই যখন ছাত্রদের ভর্তি করতে আসে মায়েরা বা বাবারা, যখন জিজ্ঞাসা করি ভর্তি করতে চাইছেন, তার আগে বলেন যে দেখুন, খুব খারাপ ছেলে হলে ভর্তি করব, খুব ভালো ছেলে হলে ভর্তি করব না। আর ডাক্তারবাবুর কাছে রোগ চেপে গেলে যেমন ডাক্তারবাবু রোগ সারাতে পারে না, আপনি যদি আপনার সন্তানের স্বভাব চরিত্রটা ভালো করে না বলতে পারেন, আমরা কিন্তু রোগ সারাতে পারব না, ওকে ভালো ছেলে করতে পারবো না। সব সত্য বলবে। দেখো, তাদেরকে যখন বলি না, খুব গড়গড় করে বলে যায়, আর বলবেন না, কি দুষ্টু, একটাও কথা শোনে না, এ করে না, সব সময় মোবাইল টিপছে, এই করছে সেই করছে, একেবারে এক গাদা। আমি গুনে যাই, একটা একটা করে বলছে, হয়তো দেখা গেল 14টা বলছে। হয়তো উত্তরে বললাম, আপনি তো 14টা দোষ দেখলেন, এবার একটা ভালো গুণ বলুন তো যেটা আপনার খুব ভালো লাগে। সব কিন্তু আমতা আমতা করে। তাই তো, ভালো কি আছে? আমরা এই যে এতক্ষণ সব আলোচনা শুনলাম, আমাদের ভালো হতে হবে, আমাদের সুন্দর হতে হবে, চরিত্রটা গঠন করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, উদ্দেশ্য তো একটা, আমাকে ভালো হতে হবে। তো ভালোটা কেন? মাও জানছে না, বাবাও জানছে না, সন্তানও জানছে না, তাহলে ভালোটা আসবে কোথা থেকে? ভালোটা তো এরকম, ধরো রসগোল্লা খাবে,
দোকান থেকে রসগোল্লাটা এনে হাতে দেবে, রসগোল্লাটা দেখতে পাবে, হাতে নিচ্ছ, মুখে দিচ্ছ, তবে তো তার স্বাদ, তাই না? তা আমার ভালো কি আছে, আমার সুন্দর কি আছে, আমি নিজেই দেখতে পাচ্ছি, আমার মাস্টারমশাইরাও দেখাচ্ছে। দেখাচ্ছে তোমার মাস্টারমশাই? দেখাচ্ছে না। পরীক্ষায় কম নাম্বার পেয়েছো, প্রাইভেট টিউটর এসেছে, মা বলছে পরীক্ষায় নাম্বারটা কম পেয়েছে, প্রাইভেট টিউটর ভাবছে এই রে না, আমার তো টিউশনটা গেল। ওই মাস্টারমশাই ওই ছাত্রর সামনে বলছে, আর বলবেন না, আমি কালকে প্রশ্নগুলো করে দিয়েছি, ফাঁকিবাজ করেনি, বক সঙ্গে পড়েছে, কারণ আমার তো টিউশনটা রাখতে হবে, দোষটা তোমার। আর তুমি মনে মনে কি ভাবছো বলো তো? আমি পড়েছি, আমি শুনেছি, আমি স্কুল করেছি, আমি ফাঁকি দিইনি, কিন্তু আমার রেজাল্টটা হলো না, আমার তো চেষ্টার ত্রুটি ছিল না। দুর্বাবু, আর পড়ে লাভ নেই, সবাই খাচ্ছি, বকুনি খাচ্ছি, তিরস্কার। তাহলে মাস্টারমশাইও তোমাকে দেখাচ্ছে না তোমার ভেতরে ভালো কি আছে। কেমন? বাবা মাও খুঁজে পাচ্ছে না, তুমিও খুঁজে পাচ্ছ না, অথচ দেখো মাস্টারমশাই চাইছে তুমি ভালো ছেলে হও, চাইছে না? মা বাবা কি বলছে তুমি খারাপ ছেলে হও? তারাও বলছে যে তুমি ভালো ছেলে হও। আবার তুমিও চাইছো আমাকে কেউ যেন খারাপ ছেলে না, আমাকে সবাই যেন ভালোবাসে, চাইছো না? বলো, এখানে যদি কাউকে বলি যে তোর মতো খারাপ ছেলে নেই, সে রেগে যাবে না? হ্যাঁ, বলো, তুমি রেগে যাবে না? হ্যাঁ, হয়তো মহামন্ডলে আসু বলে এইটা বলবে না, কিন্তু মহামন্ডলে না এলে বলতে আপনি ওই মোড়ে চলুন, আপনাকে দেখে এইটা বলতে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো, আমি চাইছি আমাকে ভালো বলি, আমার মা বাবা চাইছে ও আমার ভালো ছেলে হোক, আমার মাস্টারমশাই চাইছে ও এমন একটা ভালো ছেলে হোক যাতে ওর রেজাল্ট এবং ওর গুণেতে আমার স্কুলের নাম হয়। সবাই ভালো চাইছে, কিন্তু ভালোটা কি সেইটা দেখানোর লোক নেই। ভালো করাটা তো দূরের কথা, ভালোটা না দেখতে পেলে ভালোটা দেখাবো কি করে, তাই না? তাহলে দেখো, আমি যে 3টে প্রশ্ন করেছিলাম তার সবগুলোর উত্তর দেওয়ার সময় থাকবে না, একটা ছোট্ট উত্তর। এই যে আমি পৃথিবীতে এসেছি, আমার কর্তব্য কি বলেছি না একটা? তোমার প্রথম কর্তব্য কি জানো? আমি পৃথিবীতে এসেছি ঠিকই, কিন্তু আমি স্বভাবে আছি সাধারণ প্রাণীর মতো। সাধারণ প্রাণীরা তো খায়, তুমি খাও, সাধারণ প্রাণী ঘুমায়, তুমিও ঘুমাও, তাই না? সাধারণ প্রাণীর ভয় আছে, একটা কুকুর এলে তুমি লাঠি নিয়ে তাড়া করলে ভয় পালাবে, তোমারও ভেতরে ভয় আছে। হ্যাঁ, বলছে সাধারণ প্রাণী বংশবৃদ্ধি করে, মানুষও বংশবৃদ্ধি করে। তাহলে আহার, নিদ্রা, ভয় এবং বংশবৃদ্ধি, এই 4টে মানুষেরও আছে, আবার অন্যান্য প্রাণীরও আছে, তাই না? আমার কর্তব্য কি? আমি ওই সম প্রাণী, মানে ওই একই রকম থাকবো না। এই যে আহার, নিদ্রা, ভয়, বংশবৃদ্ধি, তারপরেও প্লাস একটা আছে মানুষের, সেটা তোমাদের ছোটদের আমি বলবো না, তোমরা পাঠচক্রে জানতে পারো, যেটাকে জানলে তোমরা ঋষি অরবিন্দ হবে, তোমরা জগদীশ বসু হবে, তোমরা এপিজে আব্দুল কালাম হবে। তোমার ভেতরে কি ভালো আছে, বা এই যে প্রাণী, সাধারণ প্রাণীর পরেও আর একটা অতিরিক্ত জিনিস তোমার আছে,
যে জিনিসটা দিয়ে, যে সম্পদটা দিয়ে তুমি জগতে শ্রেষ্ঠ হতে পারবে। আমি সন্ন্যাসী হওয়ার কথা কিন্তু বলছি না, তাহলে মা বাবারা আর পাঠচক্রে পাঠাবেন। কি ভাই, ভুল বললাম নাকি আপনাদের? সন্ন্যাসী হওয়ার কথা বললে কিন্তু বলবো আপনারা কেউ কোনো মা বাবা পাঠাবেন। কিন্তু দেখো, জগদীশ বসু হোক, আমার ছেলেটা যদি হয়, এপিজে আব্দুল কালাম যদি হয়, হবে। ওইটা আমাদের কিন্তু পাঠচক্র থেকে তোমাদের ঠিক একটা ছবি যেমন তোমরা মোবাইলে তুলে নিয়ে দেখ, ওই রকম পাঠচক্র থেকে ছবির মতো তোমাদের কাছে ধীরে ধীরে তুলে ধরবে, একদিনে হবে না। বুঝতে পেরেছ? এইবারে আসি যে তোমার এই একটা কর্তব্য আছে, এটা হলো নিজের আত্ম উন্নতি। আমি একটু কঠিন ভাষা বলবো না এখানে, আমি অশুভ অবস্থায় আছি শুভ। শুভ মানেই ভগবান, শুভ মানেই দেবতা। দেবতা অশুভ হয় না, ভগবান অশুভ নয়। সেই জন্য স্বামীজি ওই কথাটাকে বলেছে, মানুষ পশু স্তর থেকে দেবতার স্তরে পৌঁছায়। দেবতা কথা বললেও কিন্তু অনেক সময় অভিভাবকদের একটুখানি ভয় হবে। দেবতা কথার মানে কি? দেবতা কথার মানে হচ্ছে, দেবতাকে দেখো সবাই প্রণাম করে, প্রণাম করে না? হ্যাঁ, তুমি যাই হোক, দেবতা মানে কিন্তু সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। দেবতা মানে একেবারে সেই তুমি স্বর্গে উঠে গিয়ে একটা ঐশ্বরিক শক্তি নিলে, তা না। দেবতা কথার মানেটা হচ্ছে কিন্তু তোমাকে, দেবতাকে যেমন সকলে প্রণাম করে, শ্রদ্ধা করে, তুমি এমন একটা সন্তান হবে, তোমাকে সবাই প্রণাম করবে, শ্রদ্ধা করবে। সেটা পাঠচক্রে না এলে পাবে না, কারণ স্কুল কলেজে পাবে না। পাবে? হ্যাঁ, সব তোমাদের গরু গাধা বলে, গবেট গাধা, তোর দ্বারা কিছু হবে না। কেউ বলে যে তুই একটা দেবতা হতে পারবি, এমন একটা দেবতা হবে যে সমস্ত মানুষ তোকে শ্রদ্ধায় মাথাটা নিচু করে থাকবে, বলে। দেখো, শুনলে তোমাদের কিন্তু খুব ভালো লাগে। এবং একটা মাস্টারমশাই যদি বলে এই কথা, জানবে প্রাণ আকুলি বিকুলি করে। এখনো মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধা এত বেশি। আমার নিজের ব্যক্তি জীবনে হয়েছে। আমার এক মাস্টারমশাই ঠিক এইভাবে বলতেন, হয়তো উপনিষদের বা বা বিবেকানন্দের গল্প বলে এরকম আঙুল তুলে তুলে বলতেন, তোর হবে, তোর হবে, তোর চোখ দেখে আমি বুঝতে পারছি হবে। রাতে ঘুম হতো না। স্যার বলেছেন এই কথা। পাও এই উৎসাহটা? পাও স্কুল থেকে? বোধ হয় পাও না। কোথায় পাবে তোমরা? সেই জন্য বলছি, তোমরা কিন্তু খুব ভাগ্যবান। কেন ভাগ্যবান জানো? তোমরা মহামণ্ডলের মতো একটা সঙ্গের আশ্রয় পেয়েছো, যে আশ্রয়টা নিরাপদ, যেখানে উড়িয়ে কাটে না, যেখানে কেউ ডাকাতি করতে পারে না, তোমার জীবনটাকে লুণ্ঠন করতে পারে না, তোমার জীবনকে চুরি করতে পারে না, নিরাপদ একটা জায়গা, যেখানে জীবন শুধু ফুটে ওঠে। একটা কর্তব্য হলো এই যে পশু স্তর থেকে দেবতার স্তরে পৌঁছানো, অর্থাৎ আমি খারাপ থেকে, আমি যে সাধারণ স্তরে আছি সেখান থেকে আমি মানুষের যে আর একটা অতিরিক্ত সত্তা আছে অন্য প্রাণীর থেকে, সেইটা পাওয়া। সেই পাওয়াটাকে আরেকটু সহজ করে বলি। তোমাদের সুভাষচন্দ্র বসু তোমাদের বয়সে একটা অদ্ভুত চিঠি লিখেছিল, পড়েছো তোমরা সেই চিঠিটা? 13 বছর বয়সে লিখেছিল। মার নাম কি ছিল জানো তো তোমরা? প্রভাবতী দেবী, তাই না? প্রভাবতী দেবীকে চিঠিতে লিখছে। সব ভাষাটা আমার মনে নেই, একটুখানি বলছি, যতটুকু যতটুকু মনে পড়ে।
পরম পূজনীয়া শ্রীচরণ পরম শ্রীচরণ কমলেশু পরম পূজনীয়া মা। আমার হৃদয়টা যখন আবেগে উদ্বেলিত হয়ে ওঠে, এই বয়সটা কিন্তু খুব আবেগ আসে তোমাদের, আকাশ কুসুম আবেগ, সে তোমরা নিজেরাও জানো, তো আমার বলতে হবে না, বলে সময় নষ্ট করবো না। আমার হৃদয় যখন আবেগে উদ্বেলিত হয়ে ওঠে, তখন মা তোমাকে চিঠি লিখতে বড্ড ভালো লাগে। কেন জানো মা? যখন আমি লিখি শ্রীচরণ কমলেশু মা, মা, এই মা কথাটা যখনই মনে উচ্চারিত হয়, আমার সমস্ত সত্তাটা পবিত্র হয়ে যায়। 13 বছরের ছেলে লিখছে, তোমরা পাঠচক্র এগুলো জানতে পারবে, মারা নিশ্চিত হতে পারবে আমার ছেলে নষ্ট হতে পারে না, বুক বাজিয়ে বলতে পারবে। যে নিরাপদ আশ্রয় আছে ওকে কেউ ধ্বংস করতে পারে না। কারণ এই কথাগুলো তোমরা শুনবে, হয়তো এখনো শুনতে পাওনি, কালে কালে শুনবে, সবে তোমরা এসেছো। সেখানে বলছে যখন আমি মা কথাটা উচ্চারণ করি, আমার হৃদয়টা পবিত্র হয়ে যায়। যে কলম দিয়ে লিখি সেই কলমটা পবিত্র হয়ে যায়, যে খাতায় লিখি সেই খাতাটাও পবিত্র হয়ে যায়। না জানি মা মহিমা কতটা তোমাদের হয়। মা খেতে দাও, এই উচ্চারণ হওয়ার পরে হয় এরকম, ও বলছে মা কথাটা উচ্চারিত হওয়া মাত্রই আমার সমস্ত সত্তা পবিত্র হয়ে যায়। দিয়ে কি বলছে জানো? অদ্ভুত বলছে, মা আমার মনে একটা প্রশ্ন জেগেছে। ওই যে কর্তব্য বললাম, সেই কর্তব্যটা আমি এখন বলছি তোমাদের। কঠিন ভাষায় বলবো না, সহজে উদাহরণ দিয়ে বলবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে মা আমি অনেক ভেবে দেখলাম তোমরা আমার পড়াশোনার জন্য এত কষ্ট করো কেন? করে? তোমাদের পড়াশোনার জন্য কেউ কষ্ট করে? কি চুপচাপ কেন, একটু বলো না। করে না কেউ? করে। দেখতে পাচ্ছ কে কে কষ্ট করে? সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো ও প্রশ্ন করছে, 13 বছরের ছেলে, আমার পড়াশোনার জন্য তোমরা এত কষ্ট করো কেন? আমার পড়াশোনার জন্য তোমরা কত খরচ করো? করে খরচ? করে না? বলছে দামি দামি বই কিনে দাও, খাতাপত্র কিনে দাও, স্কুলের পোশাক কিনে দাও। দেখো মিলছে কিনা। বই চিঠিটা পড়বে, দাদাদের বলবে, ওরা তোমাদের পড়ে পড়ে শোনাবে, বাড়িতেও মা বাবাকেও পড়ো। তারপরে বলছে যে আমার পড়াশোনার যাতে ক্ষতি না হয় তার জন্য বাড়িতে আমাকে যাতে তুমি বেশি নজরে রাখতে পারো, কাজকর্মের জন্য দাস দাসীও রেখেছো। ঠিক টাইমে খাইয়ে আমাকে স্কুলে পাঠাও, স্কুলে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছো। এখনকার যারা যারা পড়াশোনা করে দেখো সব কটার সাথে মিলে যাচ্ছে না সুভাষ বসুর সাথে। হ্যাঁ, দিয়ে তারপরে বলছে না জানি মা তোমরা কত কষ্ট করো কেন? মা কি চাও আমার কাছে? প্রশ্ন জেগেছে তোমাদের মনে কোনোদিন? জাগেনি তো? পাঠচক্রে না এলে জাগবে না। আর মা বাবারাও যদি পাঠচক্রে জোর করে না পাঠায়, তোমরা ভালো মানুষ হতে পারবে না, নিশ্চিত করে বলতে পারি। কারণ চারিদিকে এত বিষাক্ত পরিবেশ, যেদিকে তাকাবে দেখবে বিষাক্ত পরিবেশ। দোষ তোমাদের না, বিষাক্ত পরিবেশে থাকতে থাকতে তো বিষময় হবেই। এখানটা নয় এখন শুকনো, বৃষ্টি হলে যদি কাদা হয়ে যেত, এমনকি কেউ আছো এই কাদার মধ্যে দাঁড়িয়ে থেকে বলবে
আমার চটিতে এক ফোঁটা কাদা লাগবে না? বলতে পারবে? পারতে না। কাদা লাগবেই। তার ঘর থেকে বেরোলেই চারিদিকে বিষাক্ত পরিবেশ, চারিদিকে। একটা 2.5 বছরের কি একটা তোমার 5 বছরের কি একটা 8 বছরের ফুলের মতো ছোট্ট শিশু, হ্যাঁ, স্কুলে বা কলেজে যাচ্ছে কি দোকানে একটা জিনিস কিনতে যাচ্ছে, তার জীবনকে শেষ করে দিচ্ছে। কি পরিবেশ সৃষ্টি হয়েছে বলো? খবরের কাগজে দেখছো না রোজ? এই পরিবেশে আমরা যদি মা বাবারা চাই যে আমার ছেলেটা এই পরিবেশে থেকেও ভালো হবে, যদি কেউ বলে আমার পেটে জন্মেছে অতএব সে ভালো হবেই, ভুল। পরিবেশ কিন্তু কিছুটা সংক্রামিত করে। তুমি নিষ্পাপ। বিশেষ করে আজকে ছোট ছোট আমাদের বোনেদের নিরাপদ জীবন নয়, এ কাগজে অহরহ দেখতে পাচ্ছ। সব পিতা পর্যন্ত তাদেরকে অত্যাচার করছে, তাদের সেই পশু প্রবৃত্তিকে চরিতার্থ করছে। কোথায় আছি আমরা? কোন পরিবেশে বাস করছি? একমাত্র নিরাপদ পরিবেশ হচ্ছে কিন্তু এই বিবেকানন্দ যুব মহামন্ডল, যেখানে তোমরা এই কথাগুলোই শুনবে এবং শুনতে শুনতে দেখবে শুভ কথা শুনতে শুনতে সংস্কারে ঢুকে যায় মনের মধ্যে, তখন সে আর খারাপ হতে পারে না। তোমরা তোমাদের দাদাদের দিয়ে দেখছো না? যে কোনো পরিবেশে ওদের যদি ছুঁড়ে ফেলে দাও, তাদের জীবন জল করছে। শুধু তারা নিজেরা তৈরি হচ্ছে না, তোমাদেরও তৈরি করছে। বাড়ি বাড়ি গিয়ে সন্ধান নিচ্ছে। আমি এখানে এসে শুনলাম বাড়ি বাড়ি গিয়ে সন্ধান করছে, ওরা ভালো আছে তো, ওরা ভালো ছেলে হচ্ছে তো। কোথায় পাবে বলো পৃথিবীতে? এই বিবেকানন্দ যুব মহামন্ডল আর কোথাও পাবে? যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই পাঠচক্রে তোমাদেরকে শোনাবে কি ওই যে নেতাজি যে কথাটা বললো লাস্টে, কোনটা বললো? যে না জানি তোমরা আমার জন্য কত কষ্ট করছো, এটা বললাম। তারপরে দেখো বলছে তোমরা কি চাও। মার কাছে প্রশ্ন করছে ছেলে, আমিও একটি ছেলে, আমার ডান পাশে মায়েরা রয়েছে। ওই নেতাজির কথাটা দিয়ে আমারও প্রশ্ন, তোমারও প্রশ্ন, তুমি কি চাও আমি একজন বড় জজ বা ম্যাজিস্ট্রেট হই? অনেকে বলবে ইয়েস। তুমি কি চাও আমি একজন খুব বড় ডাক্তার বা উকিল হই? তুমি কি চাও আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনী হই? শেষে বলছে নাকি মা চাও আমি পৃথিবীতে এমন একটা মানুষ হব যে মানুষটার জন্য সমগ্র পৃথিবীর মানুষ শ্রদ্ধায়। ও তার আগে আর একটা কথা বলেছে, তুমি কি চাও যে আমি এত বড় লোক হব যে আমার পায়ের তলায় শত শত দাস দাসী বিচরণ করবে? নাকি মা চাও আমি পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ হব যে মানুষটার পায়ে পৃথিবীর সমস্ত মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করে থাকে? কোনটা চাও? দেখো, আমি যখন বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার, তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে, আমার দ্বারা হবে না। আসেনি? বলো, একেবারে জীবনের সাথে মিলিয়ে নাও। জজ ম্যাজিস্ট্রেট, আমার দ্বারা হবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক, বলো আকাশ কুসুম কল্পনা। কি বলছো না? একটু মনের কথা বলো না, আমি তোমাদের মনের কথাই বলছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক, ও তো আকাশ কুসুম কল্পনা, এই জন্মে হবে না, আগামী জন্মে যদি হয়।
এটা হয়তো বলছে, কিন্তু বলছে পৃথিবীর মধ্যে এমন একটা সৎ মানুষ যার আচার, যার ব্যবহার, যার কর্তব্য এমন হবে যে সমস্ত মানুষ শ্রদ্ধায় মাথা নত করে থাকবে, ভালোবাসায়। এটা সহজ না। মহামন্ডল কিন্তু এইটাই তোমাকে শেখাবে। আর ওই মানুষ যখন তুমি এখন থেকে হবে, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি অধ্যাপক হবে, হবেই হবে। জীবন কিন্তু তোমাদের এখনো কুড়ি অবস্থায় আছে। যখন তোমার ভেতরে এই শুভ বোধটা জাগবে, ওই শুভ বোধ তোমাকে ঠেলতে ঠেলতে, তোমাদেরই মধ্যে দুজন এখানে অধ্যাপক আছে, একই দিনে জন্ম, একই দিনে সবে, শ্রদ্ধায় মানুষ কিন্তু তাদেরকে মাথা নত করে আছে। কি করে সম্ভব হয়েছে? যদি তারা এই মহামন্ডলের সাথে যুক্ত না হতে পারত, কোন দিকে জীবনটা যেত বলা যায় না। অতএব তোমাদের জীবনটা কিন্তু এই যে কর্তব্য বললাম, তাহলে প্রথম কর্তব্য কি বললাম? যে আমি পশু স্তর থেকে মানুষের স্তরে পৌঁছব, তারপর দেবতা, মানে ভালো মানুষ। এখন আছি পশু অবস্থা, খাওয়া দাওয়া, আহার নিদ্রা ইত্যাদি, মিথ্যা কথা বলছি, চুরি করছি। চুরি মানে অন্য চুরি না, সময়কে চুরি করছো, পড়ায় ফাঁকি দিয়ে পড়াকে চুরি করছো, হ্যাঁ, পরীক্ষার হলে চোখ ঘুরিয়ে উত্তর লিখে দিচ্ছ। তাহলে আমি পশু স্তরেই আছি। পশু চুরি করে, বিড়াল চুরি করে, মা বাবা মা চেনে রেখেছে, মা ঠাকুর ঘরে জপ করছে, বিড়ালটা এসে নিয়ে চলে গেল। হ্যাঁ, তোমার মা খুব গালমন্দ করছে বিড়ালটাকে, হ্যাঁ, এবারে শেষ করে দেবো অমুক তমুক। তোমার ঠাকমা কি বলছে? বৌমা তুমি ওকে বকছো কেন বলো তো, দোষ তো তোমার, ও তো বিড়াল, ও তো খাবেই, ও তো চুরি করবে, ওইটাই তো স্বভাব, ও তো মানুষ না। মানুষ চুরি করে না, না? ও টাকা পয়সা চুরি করলে চুরি, আর সময়কে চুরি করলে চুরি না। তুমি পর্যাপ্ত পড়ার সময় পাও, এইগুলো পাঠচক্রে কিন্তু শেখায়। তুমি পর্যাপ্ত পড়ার সময় পাও, সময়কে তুমি চুরি করো, নষ্ট করো, করো না? পর্যাপ্ত সুযোগ পেয়েছো, মা বাবা বলছে যে তোকে কোনো কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুই শুধু পড়াশোনা কর। সুযোগ পেয়েছো, সুযোগকে ব্যবহার করো না চুরি করো? সব চুরি করি। বই সামনে, ঘড়ি দেখছি বারবার, কখন বাবা অফিসে বেরিয়ে যাবে, তারপর টিপতে থাকবো। দেখো সুযোগকে চুরি করছো। তাহলে আমি কোন স্তরে আছি? ওই পশু স্তরে আছি। আর তোমাকে এই পাঠচক্র থেকে দাদারা ওইগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাকে কিন্তু ওই চৌর্যবৃত্তি থেকে সাধু বৃত্তিতে নিয়ে আসবে। সাধু মানে ভয় পেও না, সাধু মানে সন্ন্যাসী না, অসাধু আর সাধু। আমাদের নবনীতা বলতেন যে সাধু হবে না, বললো তাহলে কি অসাধু হবে? অসাধুর বিপরীত হচ্ছে সাধু। সাধু মানে আমার জীবনটা একদম পরিষ্কার, কোনো চৌর্যবৃত্তি নেই। এইটা পাঠচক্র থেকেই শেখা যায়, অন্য কোনো কোথাও পৃথিবীতে পাবে না। এই নেতাজির এই কথা কি অন্য কোথাও শুনেছো আজ পর্যন্ত? এই পাঠচক্রে কিন্তু শুনবে। এইটা প্রথম কর্তব্য হলো ওই পশু স্তর থেকে মনুষ্য স্তর, তারপর দেবতা হয়ে যাওয়া। দেবতা হওয়া মানে আমরা কিন্তু ভগবান লড়ছি না। দেবতা বলতে তুমি রাস্তা দিয়ে যখন যাবে, আবার বৃদ্ধ বনিতা তোমাকে প্রণাম করবে, ধন্য ছেলে, ধন্য জীবন। এই জীবন চাও না তোমরা? সবাই কিন্তু চাও আমাকে সবাই মানুক, আমাকে সবাই ভালোবাসুক, আমাকে সবাই শ্রদ্ধা করুক।
এটা চাও না কেউ? এটা কিন্তু বিনা পয়সায় পাওয়া যায়। এটার জন্য পিএইচডি করতে হয় না, এটার জন্য ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতে হয় না। শুধু আমার ভেতরে যে বাধাগুলো আছে, যে বাধা আমাকে ওইটা হতে দিচ্ছে না, এই যে তোমাদের দাদা যে কারিগর, মানুষ গড়ার কারিগর, এরা কিন্তু সেইগুলোকে আস্তে 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 ধুয়ে মুছে, মারা যেমন বাড়িতে বাসন মাজে ধুয়ে মুছে পরিষ্কার করে, হ্যাঁ, খাওয়ার পরে ময়লা বাসনে ভর্তি তোমরা খেয়ে রেখে গেছো, মা যেমন ধুয়ে মেজে পরিষ্কার করে, তেমনি আমাদের জন্মের পর থেকেই অসুস্থ পরিবেশে থাকতে 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 আমাদের জীবনের ভেতরে না অনেক ময়লা জমে, সেই ময়লার জন্যে আমরা ওই রকম ওই সাধু বলো বা মানুষ বলো বা ওই রকম ভগবান হতে পারছি না, দেবতা হতে পারছি না। মহামণ্ডলের কাজটা হচ্ছে, তুমি সপ্তাহে একদিন আসছো, হয়তো রোজ আসতে পারছো না। আমি জানি মহামণ্ডলের কোনো কোনো সেন্টার আছে, দূর দূর থেকে রিক্সা করে বা গাড়ি করে বাচ্চাকে নিয়ে এসে মা বসে আছে দূরে। স্যার হয়তো বলেছে যে জীবন বিজ্ঞানের এটা আমি রবিবার 6টায় পড়াবো, মা বলছে এই স্যারের কাছে পড়তে হবে না, কারণ পাঠচক্রটা তোর আগে, তোর ওই পাঠচক্রে না গেলে তোর বিজ্ঞান পড়া ভালো হবে না, 1000 মাস্টারমশাই দিলেও হবে না। তাদের এমন ধারণা হয়ে গেছে, বুঝতে পেরেছ? এমনই আছে মহামণ্ডলের একটি কর্মী, আমি একটা জায়গার কথা বলছি, মহামণ্ডলের একটি কর্মী খুব ভালো, খুব ভালো, তা বিবাহের পরে স্ত্রী আর তাকে পাঠচক্র আসতে দেবে, সপ্তাহে একটা দিন ছুটি, রবিবার, হ্যাঁ, একটা দিনও আমি তোমার সাথে মনের সুখ দুঃখের কথা বলতে পারবো না, একটা দিন একটু আমাকে সিনেমায় নিয়ে যাবে না, তোমার পাঠচক্র। প্রবল অশান্তি। তারপরে কি হলো, সে মনের কথাটা খুলে বলল একদিন, যে তুমি এখন পাঠচক্রে নিয়মিত আসছো না। তা এক দাদাকে আলাদা করে বলেছে, স্ত্রীর তো আর নিন্দা সবার সামনে করতে পারে না, এটা নিন্দাও না, দাদা সত্য ঘটনাটা বলছি, এখন তার মন রাখবো নাকি আমার জীবন বলবো? সর্বনাশ, তোমার জীবন না করলে তো তুমি আরেকটা বিয়ে করে দেবে, তুমি তো এতদিন পরে মদ খাবে, তোমার যদি চরিত্রটা সুদৃঢ় না হয়, তুমি স্ত্রীর পূজা করবে কি করে, তার প্রতি কর্তব্য করবে কি করে? বলো দাদা এইগুলো তো আমি বোঝাতে পারছি না। পাঠচক্রে কি হয় সেটা তুমি ভালো করে বলতে পারবে, একদিন ডেকে নিয়ে এসো। একদিন পাঠচক্রে কি হয় শোনার পর সেই স্ত্রী কিন্তু তাকে বিকাল থেকে স্মরণ করায়, 7টায় কিন্তু পাঠচক্র 7টা 1 যেন না হয়, এবং তিনি পরবর্তী ক্ষেত্রে সারদা নারী সংগঠন, যেটা মহিলাদের সংগঠন আছে, তার সেক্রেটারি হয়েছে। যে বাধা দিত, দোষ তার নয়, যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি তাতে এর থেকেও যে বৃহত্তর কিছু আছে জানতে পারে না, তো সে তাকে কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে পাঠচক্রে পাঠায়। সে পরে এসে গল্প করছে, জানেন একটুখানি হয়তো টিভিটা খুলেছি, এই তোমার 7টা বাজে, তোমাদের পাঠচক্র আছে, টিভি বন্ধ করো। এখন ও আমাকে চালাচ্ছে, বলো শুনতে খুব আনন্দ লাগে না? এই হচ্ছে পাঠচক্রের মূল্যায়ন। তা তোমাদের বলতে গিয়ে আবার ওই দ্বিতীয় কর্তব্য, প্রথম কর্তব্য মানুষ হওয়া, আমি কেটে কেটে চলে যাচ্ছি আবার অন্যদিকে, আবার ফিরে আসছি। দ্বিতীয় কর্তব্য কি বলছে, এমন একটা মানুষ হওয়া যে পৃথিবীর সমস্ত মানুষ শ্রদ্ধায় মাথা নত করে থাকবে।
মা বাবারও প্রার্থনা হবে সেটা, তোমাদেরও নিত্য প্রার্থনা হবে সেইটা। এই হচ্ছে কিন্তু আমাদের পাঠচক্রের মূল্যায়ন। এবারে তোমাদের বলি ভাই, নেতাজির গল্প করলাম, স্বামীজি যে ছোট্ট বয়সে জীবনের কেন পৃথিবীতে এসেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে আসি, ওরা তোমাদের মন সম্বন্ধে অনেক কথা বলেছে, খুব সুন্দর আলোচনা করেছে, আমি শুনছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমাদের ডাক্তারবাবু রাজস্বী বাবুর কথা শুনলাম, আমরা শ্রীদীপ বাবুর কথা শুনলাম, এবং তারা খুব যুক্তি দিয়ে 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 তোমাদের বুঝিয়েছে। আমি একটু তোমাদের মতো কিশোর হয়ে যেতে চাইছি, যদিও আমার চুল পেকে গেছে, কিন্তু আমি তোমাদের মতোই একজন কিশোর। কারণ আমিও একদিন একটা কৈশোর জীবন কাটিয়েছি, ছবির মতো ভাসছি। এই কৈশোর জীবনের সংবাদটা কি? তোমাদের এক বন্ধু আমার এত ভালো লেগেছে, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন এরা হচ্ছে টাটকা দুধ, একটু ফুটিয়ে নিলেই হলো। তোমরা সেই টাটকা দুধের মতোই, কিন্তু একেবারে টাটকা মনে প্রাণ খুলে বলেছ। পাঠচক্রে যাই, অনেক সময় অনিহাসে যে একজন বেশ ভালো বললো, যেতাম, আবার বন্ধ করে দিয়েছিলাম, প্রায় 2 বছর বন্ধ করেছিলাম। পরে বুঝলাম আমি ধীরে 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 সাধারণ হয়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি। আবার 2 বছর পরে পাঠচক্রে ফিরে এসেছি। কেন এসেছে বলতো? বিচার বোধটা কিন্তু ওর পাঠচক্র থেকে ওর ভেতরে পুঁতে দিয়েছিল। তাই 2 বছর পরেও সে বিচার করতে গিয়ে দেখতে পাচ্ছে আমার জীবনের অবনতি হচ্ছে। তাই সে কি করছে, আবার পাঠচক্র আসছে। শুনে আমার খুব ভালো লাগলো, অকপটে স্বীকার করলো। কেউ কেউ এরকমও বললে, হ্যাঁ মনঃসংযোগ করি, কিন্তু রোজ হয়ে উঠছে না, ঠিক বুঝে উঠতে পারছি না, অভ্যাস হচ্ছে না। কেমন ওই শ্রীদীপ বলে দিয়েছি। ধরো আমি বলছি, তোমাদের উদাহরণ নিলে খুব ভালো বুঝতে পারবে। মায়েদেরও জেনে রাখা ভালো, ভুবনেশ্বরী দেবী কোনোদিন ইউনিভার্সিটিতে পড়েননি। আরো ইন্টারেস্টিং গল্প করলেই তোমাদের ভালো লাগে, সময় গেল, কিন্তু গল্পের ভেতর দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হয়। একদিন একটা ক্যাম্পে গিয়েছি, বুঝতে পেরেছ? সেই ক্যাম্পে গিয়ে একটা ভাই বলছে, চলুন দাদা আপনাকে আমি স্টেশনে পৌঁছিয়ে দিই। আমি বলছি যে দেখো, এই তো 5 মিনিটের রাস্তা, আমি হেঁটে যাব, কেন তুমি মোটর সাইকেলে তেল খরচ করবে? না দাদা, আপনাকে আমি নিয়ে গেলে ওই গাড়িতে যেতে যেতে আমার দুটো সমস্যায় পড়েছি, ওইটা আপনাকে খুলে বলবো, সবার সামনে বলতে পারিনি, একটু সমাধান যাতে পাই। তাহলে চলো আমার সাথে। তো আসছে, বলছে যে দেখুন আমার স্ত্রী না আর 4 মাস পরে মা হবে। জানেন, আমাকে না ক্রমাগত রোজ অফিস থেকে আসবো আর কান ঝালাপালা করে দেয়। খোঁজ নিয়েছো এই এলাকায় কোন স্কুল সবচেয়ে বড়, কোন স্কুলে সবচেয়ে ভালো পড়া হয়? খোঁজ নিয়েছো? কারণ যে পৃথিবীতে আসছে তাকে সেই স্কুলে ভর্তি করতে হবে। একটি মা এখনো পৃথিবীতে তাকে আনেনি, মানে জন্ম হওয়ার আগেই নামকরণ হয়ে গেল। মানে পড়াশোনা, যে একটু আগে আমাদের ডাক্তারবাবুর কাছে পড়াশোনার কথা শুনেছ। আর দেখো ভুবনেশ্বরী দেবী, তিনি কোন ইউনিভার্সিটিতে পাশ করেন। আমি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি পাস? বলে ইংরেজিতে অনার্স নিয়ে পাশ করেছে, MA। আর ওই জন্যই এই অবস্থা। স্বামীজি কবে বলে গিয়েছিলেন
যে নারী জাতির যে নারী সত্তা, তাকে যদি রক্ষা না করে এডুকেশন দিতে যাও, সর্বনাশ হয়ে যাবে। স্বামীজির কথা। তা তিনি ভাবছেন যে যাকে আমি পৃথিবীতে আনবো তাকে সবচেয়ে বড় স্কুলে ভর্তি করব, সবচেয়ে বেশি শিক্ষিত করব, তারপর চাকরি করবে, অনেক টাকা রোজগার করবে, সুপ্রতিষ্ঠিত হবে, এরকম ভেবেছিল। আর দেখো নেতাজি কি ভেবেছিল। এবার তোমরা যে কোনো একজন গিয়ে মাকে গিয়ে প্রশ্ন করবে, মার কিন্তু মনে মনে ইচ্ছা, না রে বাবা, তোকে তুই এমন ছেলে হ যাতে তোকে পৃথিবীর সবাই সব মাই চায়। কি উপায় সেটা কিন্তু জানা নেই তাদের, জানলে একমাত্র পাঠ্যচক্র থেকে। তা ওই নরেনের মা, তিনি কোন রকম লেখাপড়া করেননি, করেছেন কিন্তু ওই রকম কোন পিএইচডি বা কোন ইউনিভার্সিটিতে গিয়ে তার কিন্তু শিক্ষা দীক্ষা নয়। নরেন কিন্তু একদম বাল্য বয়সে তার মার প্রথম কাজ ছিল যে আমার সন্তান যে মন দিয়ে পড়বে, যে মনটা দিয়ে পড়াটাকে ধরে রাখবে, যে মনটা দিয়ে এই ধরে রাখা পড়াটাকে আবার খাতায় লিখবে, সেই মনটা যদি শক্তিশালী না হয়, সেই মনটা যদি শান্ত না হয়, তাহলে আমি লাখ লাখ টাকা খরচ করলেও কিন্তু আমি পড়াশোনা করাতে পারবো না। এই বহু গার্জেন এখন আমাদের কাছে আসে, বহু গার্জেন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, পড়াশোনা করছে না, তাবিজ কবচ। বহু গার্জেন গণৎকারের কাছে যাচ্ছে, হাতে 5টা 10টা করছে। ভুবনেশ্বরী দেবী বুঝেছিলেন ওসব দিয়ে কিচ্ছু হবে না। ফুল বেলপাতা মানত করা, পুজো দেওয়া, জোড়া পাতা বলি দেওয়া, কিচ্ছু হবে না। অনেক মাকে আমি বলতে শুনেছি এরকম, বাস্তব তোমাদের বললে ভালো লাগবে। অনেক মাকে বলতে শুনেছি, ভগবানকে এত ডাকলাম কিন্তু ভগবান আমার ছেলেটাকে পাস করলো না, ভগবান কালা হয়ে গেছে, আমার কথাগুলো শোনেনি। ভুল কথা। ভগবান তো তোমার সন্তানই, তার সেই ভগবত সত্তাকে জাগিয়ে দাও। কি দিয়ে জাগাবে তুমি? ওই ভুবনেশ্বরী দেবী যে মন দিয়ে পড়বে, যে মন দিয়ে পড়াটাকে ধরে রাখবে, যে মন দিয়ে পড়াটাকে আবার ওখান থেকে খাতা এনে লিখবে, সেই মন যদি শক্তিশালী না হয়, সেই মন যদি শান্ত না হয়, তাহলে ওর পড়াশোনা হবে না। মহামণ্ডলের কিন্তু পাঠচক্রে এলে তোমার মন কি করে শক্তিশালী হবে, সেই শক্তিশালী মন কি করে শান্ত হবে, সেই শক্তিশালী শান্ত মন তোমার এই পড়াকে কি করে অ্যাকোয়ার করবে? একদিনে শিখবে না। অনেকে বলেছে আমি 6 মাস আসছি, অনেকে বলেছে 1 বছর। 1 বছরও হওয়ার নয়, কিন্তু এটা লং টার্ম সিলেবাস। এইটা কিন্তু তোমরা মহামন্ডল থেকে মহামন্ত্রটা জানতে পারবে। এ ব্রেনোলিয়া খেয়েও হবে না। আর পরীক্ষার আগে বাবা একটা ভিটামিন যুক্ত কোনো দুধ এনে দিল, মা আবার দুবেলা 2টো ডিম সিদ্ধ করে দিচ্ছে, কেমন? আবার কাকা বা জ্যাঠামশাই আবার 1 শিশি ঘি এনে দিয়েছে, সব ভর্ষ ঘি ঢালা, কোনোটাতে কোনো কাজ হবে না। ভুল অপারেশন। একমাত্র তোমার ভিটামিন ওই দুধ বলো, ওই ঘি বলো, ওই ব্রেনোলিয়া বলো, সব হচ্ছে কিন্তু পাঠচক্র থেকে তোমার মনের টনিক যেটা পাবে, ওই তোমাকে পড়ায় উৎসাহ দেবে, ওই বোঝাবে তুমি কেন পড়ছো। তাই সেই মনকে কি করে শান্ত করতে হয়। ওরা
শেখাবে, কিন্তু গভীর তত্ত্বের না। একটা জিনিস ভাবো, তোমার নাম কি? বিবেক পাঁজা। বিবেক পাঁজা আমার সামনে বসে, আমি বিবেককে জিজ্ঞাসা করছি, বিবেক তুমি, বিবেক নামটা বেশ ভালোই, আমি সিলেকশনটা ভালো করেছি। বিবেক, রহিবে বিবেক সে শুধু আমার, বিকাবো না কারো তরে। একটা কবিতা আছে না, চির উন্নত বিদ্রোহী মমশির, লোটাবে না কবু কারো পায়ে, রহিবে বিবেক সে শুধু আমার, বিকাবো না কারো তরে। তোমার বিবেককে কারোর তরে বিকিয়ে দিও না বাবা। অনেক লোক প্রলোভন আসবে এই জীবনে, মা সার্থক, মাই রাখুক বাবাই রাখুক, সার্থক নাম রেখেছে, নামটার মর্যাদা রাখবে। রহিবে বিবেক সে শুধু আমার, বিকাবো না কারো তরে। তা সেই বিবেককে আমি জিজ্ঞাসা করছি, তুমি যখন বাড়ি থেকে এসেছো তোমার মা তোমাকে কি খেতে দিয়েছে? বিবেককে জিজ্ঞাসা করছি। যেই আমি মা বললাম, মনটা কোথায় গেল? গেছে। যেই বললাম তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছো, মনটা কোথায় গেল? বাড়িতে গেছে। তুমি কোথায় বসে আছো? এখানে বসে আছো। তুমি এখানে বসে, তোমার মনটা হচ্ছে কোথায়? বাড়িতে। তোমার মনটা কার কাছে? মার কাছে। দুটো আলাদা না হলে তাহলে দুই জায়গায় গেল কি করে? বুঝতে পারছো? তাহলে তুমি আর তোমার মন কি এক? এক নয়, এটা সবাই বুঝেছো। কিন্তু আমরা কি এতদিন জেনে আছি বলতো? এই মা হয়তো বলছে, আরে এখনো পড়াটা মুখস্থ হলো না, একেবারে মুখ ঝামটিয়ে বলে দিলাম, কি করবো? আমি কি বসে আছি? দেখছো না আমি পড়ছি, মুখস্থ না হলে কি করব? বলি না অনেক সময়। দেখো, প্র্যাকটিক্যাল কথা বললে তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, বেশ প্রশ্নটা পেয়েছো, প্রশ্নটা পেয়ে দেখলে আহ, 1 নম্বর প্রশ্ন, সকালবেলায় মুখস্থ করেছি, ঝাড়া মুখস্থ, আগে এইটা লিখি, 2 লাইন 3 লাইন লিখলে তারপর নিজের চুল নিজে ছিটতে ইচ্ছা করছে, ইস সকালবেলা মুখস্থ করলাম এখন ভুলে গেলাম। এই বল না, তারপরটা কি জানো? তারপরের লাইনটা কি জানো? ঘটে না জীবনে? ঘটে তো। কেন ঘটে জানো? আমরা জানি আমি আর আমার মন একই, এবং মনই আমাকে চালায়। মন যা দেখাচ্ছে তাই দেখছি, মন যেমন চালাচ্ছে তেমন চলছি, মন যা শোনাচ্ছে তাই শুনছি। আমি তো মনের দাস, ওই সেই বলেছি সেই দিকটা। কিন্তু তুমি আজকে জানলে, এই মুহূর্তে জানতে পারলে, তুমি আর তোমার মন দুটো আলাদা। পরিষ্কার এটা? সবাই বুঝেছো? আমি বিবেককে দিয়ে বুঝিয়েছি, কিন্তু সবাই বুঝেছো, সবাই দেখেছো মনটা বাড়িতে চলে গেল, মার কাছে চলে গেল। তাহলে দুটো আলাদা। আবার তুমি বলছো আমার মন, আমার মন, ঘড়িটা আমার, তাহলে ঘড়ির মালিককে? আমি তো। তা আমি ঘড়িটাকে চালাবো না ঘড়ি আমাকে চালাবো? বলো, ঘড়িটাকে আমি আমার মতো ইচ্ছা মতো রাখবো, না ঘড়ি আমাকে বলবে তুমি ওইখানে গিয়ে বসো, তুমি ওখানে? যে মালিক সেই তো তাকে চালাবে। তা তুমি বলছো যে আমি আর আমার মন আলাদা। দেখো, আমি, আমার মন, আমার কথাটা বলছো, কিন্তু তাহলে আমার ঘড়ি, ঘড়ির মালিককে? আমি তো। তাহলে ঘড়িকে তো নিয়ন্ত্রণ করবো আমি। তা আবার বলছি আমার মন, তাহলে মনের মালিককে? তুমি। এখন বলো দেখি, এই পাঠচক্রে আসার আগে পর্যন্ত তুমি মনের কথায় চলেছ, না মন তোমার কথায় চলেছে? খুব হিসাব করছে, দেখো, খুব আত্মবিচার করে। এখানে হার জিত না, পৃথিবীতে তোমাদের কেউ শেখায়নি। ভুবনেশ্বরী দেবী 3 বছর বয়সে ছেলেকে প্রথম শিখিয়েছে। সব মায়েরা যদি পৃথিবী 3 বছর বয়স থেকে তোমাদের এই মনটাকে এইভাবে চালনা করা শিখিয়ে দিত,
তোমরা আজকে হীরের টুকরো, সোনার টুকরো হতে। সেটা যখন পারেনি, সেই দায়টা নিয়েছে কিন্তু বিবেকানন্দ যুব মহামন্ডল। কিন্তু বিবেকানন্দ যুব মহামন্ডল সেই দায়টা কি হ্যালো হ্যালো করে শেখাতে পারবে? পারবে? পারবে না। বিবেকানন্দ যুব মহামন্ডলের এমন একটা শক্তি নেই যে আকাশে বাতাস থেকে নিয়ে তোমার ভেতরে আপনি ঢুকে যাবে। তাহলে কি করতে হবে? বিবেকানন্দ যুব মহামন্ডলের দাদাদের সাথে ফেস টু ফেস, মুখোমুখি বসতে হবে। কিন্তু তোমাদের খুব পড়ার চাপ, তাই না? কাজের চাপ। অনেক বাবা মা বলে ফেলে যে এই মাধ্যমিক পরীক্ষা এখন আর পাঠচক্রে যাবে না, কারণ পড়ার ক্ষতি হয়ে যাবে। একেবারে ভুল চিন্তাধারা। বরঞ্চ সেই সময় আরো বেশি আসবে, মনকে আরো সচল করবার জন্য, মনকে আরো শক্তিশালী রাখবার জন্য, তখন আরো বেশি আসবে। তো এই যে মনটাকে তুমি চালাবে, এই ট্রেনিংটা পৃথিবীতে এখন স্কুলে শিখেছো, যারা কলেজে পড়ো কলেজে শিখেছো, হ্যাঁ, বাবা মার কাছে শিখেছো? শেখনি। বাবা মারও দোষ নেই কিন্তু, কারণ পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় মনকে কি করে ভালো কাজে ব্যবহার করতে হয়, মনকে কি করে খারাপ কাজ থেকে ভালো এতে তুলে নিয়ে আসতে হয়, এই ট্রেনিংটা কোন স্কুল কলেজে শেখায় না। আমাদের মহাভাগ্য 1967 সালে এইরকম একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং তোমাদের মহা সৌভাগ্য যে এইরকম একটা প্রতিষ্ঠান তোমাদের গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। তোমাদের মহা সৌভাগ্য, তোমরা সেই প্রতিষ্ঠানে তোমরা আশ্রয় পেয়েছ। একে ছেড়ো না। জীবনে যদি বড় হতে চাও, একে আস্তে পিষ্টে জড়িয়ে ধরো। একে কখনো পরিহার করো না। আর একটা জিনিস করবে, সেটা বলছি, যা শুনবে পাঠচক্রে, প্রথম কাজ হচ্ছে গিয়ে তোমার মাকে বলা। করো কি এটা? করো। এটা মারাত্মক ভুল করো। খারাপ কথা মাকে বলা যায় না। খারাপ কথা মাকে কিন্তু বলা যায়, লজ্জা লাগে, তাই না? হ্যাঁ, কিন্তু ভালো কথাটা মাকে বলতে হয়। সেই জন্য পাঠচক্রে যে আলোচনাটা হয়, এই যে ধরো এই যে আলোচনা হয়, কিছু মা এখানে রয়েছেন, আজকে জানতে পারছি যে এদের পাঠচক্রে কি শেখায়, তা আজকে জানতে পারছি। তারা তখন তোমাদের ঠেলে ঠেলে পাঠাবে, তারা আগে বলবে পড়ার ক্ষতি হবে। তো সেই জন্য বলতে হয়। গিয়ে এই যে মনের কথাটা আমরা বলে দিলাম যে দেখো মা, আমার মনটা আর আমি কিন্তু আলাদা, এই মনের মালিক কিন্তু আমি। এতদিন আমি ভুল করেছি, মনের কথাতেই আমি চলেছি। মন যা দেখিয়েছে, অখাদ্য কুখাদ্য খাইয়েছে, অখাদ্য কুখাদ্য দৃশ্য দেখিয়েছে, আমার খুব পড়ার ক্ষতি হয়েছে। কিন্তু দাদারা শিখিয়ে দিয়েছে মনটা কি করে নিয়ন্ত্রণ, এই মনকে কি করে পড়ায় ব্যবহার করতে হয়। আমাকে মা বাধা দিও না, বরঞ্চ তুমিও সঙ্গে চলো, পাশে গিয়ে শোনো দাদারা কি বলছে। তুমি নেতাজির ওই গল্পটা করো মাকে গিয়ে, যে মা বলছে এমন একটা মানুষ হব যে আমাকে সবাই শ্রদ্ধায় করবে। কি করে হব মা? তবে কিন্তু পারস্পরিক বোঝাপড়াটা আসে। দেখো, ওই নেতাজির কথা এর আগেও বলেছি তোমাদের, একটু আগে বললাম, আবার নেতাজির কথায় আসছে। নেতাজি যখন তোমার এই 14 বছর বয়স, 14 না 12, এখন ঠিক মনে নেই, তখন আর একটা চিঠি মাকে লিখছে। সেই চিঠিতে লিখছে, মা, আমার বড় ইচ্ছা ছিল যে আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করব, বৃত্তি পাবো। তখন বৃত্তি পাওয়া একটা সিস্টেম,
সেই বৃত্তি পেয়ে আমি তোমার গরিব ছেলেদের ওই বৃত্তির টাকাটা দিয়ে দেব। কিন্তু মা, আমি দেখছি যে আমার বোধহয় পরীক্ষার ভালো রেজাল্ট হবে না, আমার কতগুলো রোগ ধরে গেছে। কি কি রোগ বলবো? বলবো, শুনবে? কি কি রোগ ধরেছিল? দেখো তো তোমাদের এই রোগটা আছে কিনা। কিন্তু পাঠচক্রে এলে জানবে আমি বলছি একেবারে সূর্য যেমন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, হ্যাঁ, তোমরা যদি 1 বছর পাঠচক্রে একটা দিনও বাদ না দিয়ে নিয়মিত আসো, তোমাদের এই রোগগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। দেখো, সুভাষ বসু বলছে, দেখো মা, আমি ভালো রেজাল্ট করতে পারবো না, কারণ আমার ইদানিং একটা হয়েছে, যেই পড়তে বসি আমার এরকম ঢুলে পড়ে। ধরেছে কাউকে এই রোগটা? সারাদিন সবকিছু করছি, কোনো কিছুতে বাদ নেই, কিন্তু যেই পড়তে বসছি মাথাটা ঠুকে যাচ্ছে, টেবিলে ঠুকে যাচ্ছে। এই রোগটা ধরেছিল নেতাজি। বলছে আমি আজকে যেটা পড়ছি 2 দিন পরে আর মনে রাখতে পারছি না। এটা এখন কিন্তু মহাব্যাধি। আমি যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত এই মহামন্ডলী, সেখানে এরকম বেশ কিছু এরা আসে, যে মায়েরা এসে একেবারে কানের মধ্যে একেবারে সবসময় এ করছি। কি করা যায় বলুন তো? কালকে যেটা পড়াচ্ছি আজকে মনে রাখতে পারছে, ভুলে যাচ্ছে। কি করা যেতে পারে? কি বলতে হবে? আমরা বলি সারদা নারী সংগঠনের পাঠচক্রে যান, সেখানে গিয়ে ওষুধ পাবেন, সেই ওষুধটা সন্তানের উপর প্রয়োগ করুন। তা এই সুভাষ বসুরা এরকম হলো, যেমন পড়তে বসে ঘুম পেয়ে যাচ্ছে, কালকে যেটা পড়ছে সেটা ভুলে যাচ্ছে। এই চিঠিটাও তোমরা পড়বে। বলছে কঠিন বিষয় এলে আমার মাথা ঝনঝন করছে, আগে এটা ছিল না। ধরো একটা সাবজেক্টের অঙ্কটা বুঝতে পারছে না, একেবারে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, অন্য সাবজেক্ট তো গেল, ওটা তো মাথা ঘুরপাক খাচ্ছে। আমার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। মিলছে কিনা আমি জানি না, তোমাদের মনে হয় কারোর সাথে মিলছে। না মেলাটা মঙ্গল, না মেলাটা কিন্তু খুব মঙ্গল, তাহলে মিললে কিন্তু গন্ডগোল, বুঝলে? আর একটা কথাও বলছে, সেই কথাটা হচ্ছে যে মা, আমার না পড়ায় ধৈর্যটা খুব কমে যাচ্ছে, টানা বেশ কিছুক্ষণ পড়তে পারছি। এই মনে হচ্ছে যে আজকে পড়ায়, ওই ভাষাটা বলেনি, তোমাদের ভাষায় আমি বলছি, একটু নেতাজির সাথে তোমাদের ভাষা মিশিয়ে দিলে ভালো লাগবে। বলছে যে এই মুহূর্তে ভাবছি যে সামনে পরীক্ষা, আমি পড়াতে আজকে এই সকালটা ফাটাফাটি করব। এই ফাটাফাটি কথাটা আমরা খুব ব্যবহার করি, তাই না? তোমাদের ভাষায় বললে বলতে ভালো লাগে, হ্যাঁ, আজ পড়া একবার ফাটাফাটি করবো, সবগুলোকে শেষ করে ফেলবো। জানেন, ওই নেতাজি বলছে আমি 8 ঘন্টার বেশি ধৈর্য ধরে পড়তে পারছি না। এরকম বোধহয় তোমাদের কারণ নেই। 8 ঘন্টা পরেই হ্যালো কেমন আছিস বোধহয় হয় না। বুঝতে পেরেছ? এই সর্বরোগের মহা ঔষধ বিবেকানন্দ যুব মহামন্ডলের সপ্তাহে 1 দিন 1 ঘন্টা যে তোমাদের পাঠচক্র হয়, সেই পাঠচক্র একদিনে হবে না। ওই মায়েরা শুনে হয়তো বলবে জাতি পাঠচক্রে যান, 1 সপ্তাহ পরে বললো কই বিশেষ তো পরিবর্তন হলো না, এটা তো হোমিও ডোজ, অ্যালোপ্যাথ নয়, এই আয়ুর্বেদ, এখানে নির্মূল করবে রোগ। ধৈর্য ধরতে হবে, বুঝতে পেরেছ?
অতএব ভাই তোমাদের আমি বলি, সময় শেষ, তোমাদের ভাই বলি, জীবনে যদি খুব বড় হতে চাও, নিজেকে যদি প্রশ্ন করে বলো আমি পৃথিবীতে এসেছি কেন, কি আমার কর্তব্য, যদি নেতাজির ওই কথাটাকে শুনতে চাও, আমি পৃথিবীতে এমন একটা মানুষ হব যে পৃথিবী সমস্ত মানুষ শ্রদ্ধায় মাথা মতো করে রাখবে। বিবেকানন্দ যেমন তার মাকে অমর করেছে, বিবেকানন্দের মার নাম কি? ভুবনেশ্বরী দেবী। সে যেমন অমর করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাকে অমর করেছে। কি নাম? প্রভাবতী বসু। কি করে জানতে যদি নেতাজি না আসতো? সেই রকম এক বিবেক, আমি বিবেককে সামনে পেয়েছি বলে, এবার নামটা সার্থক, কারণ বিবেকানন্দ বিবেককেই বেশি জাগ্রত করতে বলেছে। হ্যাঁ, এই এক বিবেক যদি আজকে ওই নেতাজি, আজকে ওই এপিজে আব্দুল কালাম, আজকে যদি ডাক্তার বিধানচন্দ্র রায় হতে পারে, কে বেঁচে থাকবে? কাকে বাঁচিয়ে রাখবে? পারবে না তোমরা। অতএব তোমাদের যেমন বলছি, তেমনি যারা যারা যে অভিভাবকরা এসেছেন, আপনাদেরকে আমি বলবো, আপনাদের মহা সৌভাগ্য, আপনাদের সন্তানকে কিন্তু সুসন্তান গড়বার, সুসন্তান বলছি, কুসন্তান নয়। যা যুগ পড়েছে, কে কুসন্তান হবে কে সুসন্তান হবে কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি একমাত্র বিবেকানন্দ যুব মহামন্ডল। খুব কষ্ট করে বলছি, আপনারা সবাই পড়ায় যেমন গুরুত্ব দেবেন, জানবেন ওই পড়াকে ধরে রাখবার জন্যে, ওই পড়াকে মনে রাখবার জন্যে, ওই পড়াকে গ্রহণ করবার জন্যে, সুসন্তান হওয়ার জন্যে, যেমন টিচার হতে গেলে বিএড কলেজে ভর্তি হতে হয়, তেমনি ওর জীবনটাকে সুন্দর করবার জন্য যে বিএড কলেজ, সেটি হচ্ছে বিবেকানন্দ যুব মহামন্ডল। মনে মনে তাকে প্রণাম করুন, শ্রদ্ধা করুন। ভাবুন, ভাগ্যিস আমার গ্রামে একটি এইরকম বিবেকানন্দ যুব মহামন্ডলের সেন্টার হয়েছে, আমরা কত ভাগ্যবান। কোথায় নিয়ে যেতাম? আপনি তো চাইছেন ছেলে মেয়েকে ভালো করতে। এবট একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, ভারী সুন্দর কথা। একটি সন্তান দেবতা হবে না দানব হবে? কথাটা ভালো করে শুনবেন। একটি সন্তান দেবতা হবে না দানব হবে, তার 80% নির্ভর করে তার গর্ভধারিণী মার উপরে। তিনি বিশ্ববিখ্যাত মনস্তত্ত্ববিদ, তিনি বলছেন একটি সন্তান দেবতা হবে না দানব হবে। আপনাদের যাদের সন্তান, তারা দেবতা হবে না দানব হবে, তার 80% নির্ভর করছে মার উপরে, 10% নির্ভর করছে পিতার উপরে, আর 10% নির্ভর করছে কিন্তু বাড়ির অন্যান্য পরিবেশ, বাড়ির দাদু ঠাকমা কাকা কাকিমা পিসিমা মাসিমা, তাদের উপরে। আমরা দেবতা বানাতে চাই না দানব বানাতে চাই? শেষে তোমাদের একটি কথা বলি, একটা গল্প দিয়ে, একটু সময় 5 মিনিট বেশি নিলে ওদের থেকে অনুমতি নিচ্ছি, নাহলে তোমাদের জীবনটা পরিশুদ্ধ হবে না। শেষ ওষুধ তোমাদের আমি বলছি। এই যে মনের কথা বলা হলো এতক্ষণ, ওরাও বলেছে, হ্যাঁ, ওই অদৃশ্য কুদৃশ্য খারাপ ভালো সব বলা হচ্ছে। একটা গল্প বলছি তোমাদের, গল্পটা বলে শেষ। একটি সন্তান, একটি আজকাল যেমন হচ্ছে না, রাস্তার ধারে তোমার সব ওই বাঁশ দিয়ে বেঞ্চি বানায়, হ্যাঁ, আর ওই সেখানে ছেলেরা বসে বসে গল্প গুজব করে, হ্যাঁ। তো ওই একটি ওই
গার্লস স্কুলের পাশে ওই রকম কিছু ছেলে ওই রকম একটা বেঞ্চ বানিয়ে আড্ডা দেয়। একদিন ওই ছেলেদের মধ্যে একটা চ্যালেঞ্জ হলো। কি চ্যালেঞ্জ হলো? ওই যে স্কুলে মেয়েরা যাচ্ছে, যে বলছে যে যদি কেউ ওই একটা মেয়ের গালে হাত দিয়ে বলতে পারে কেমন আছো, তাহলে তাকে 1 কেজি রসগোল্লা খাওয়ানো। একটু তোমাদের মনের কথা বললে এবার দেবে অনেকের মুখে হাসি। হ্যাঁ, কেমন আছো বলতেই বলছে যে তাহলে তোমাকে 1 কেজি রসগোল্লা খাওয়াবো। একটা ছেলে বললো আমি চ্যালেঞ্জ নিচ্ছি। সে কি করলো, গিয়ে ওই রকম একটি মেয়েকে বলেছে যে গালে হাত দিয়ে বলেছে কি কেমন আছো। আর ওর মা ওই মেয়েটিকে যখন 7-8 বছর বয়স তখন থেকেই মা খালি ক্রমাগত ওকে কানে শোনায় যে তোর উপরে আমার এত বিশ্বাস, তুই কোনোদিন খারাপ হতে পারিস না, তুই কোনোদিন নষ্ট হতে পারিস না। আমার মন বলছে 7-8 বছর বয়স থেকে ক্রমাগত শোনা, তুই এত ভালো মেয়ে, তুই কখনো খারাপ হতে পারিস না, তুই ভালো হতে তুই ভালো মেয়ে আছে। এই কথাটা ক্রমাগত শোনায়। শুনতে 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 তার মনের ভেতরে কিন্তু একটা অগাধ বিশ্বাস এসে গেছে, মার প্রতি একটা বিশাল শ্রদ্ধা এসে গেছে। আমার এই গর্ভধারিণী মার এত অগাধ বিশ্বাস আমার উপরে, আমি খারাপ হতে পারি না, আমি খারাপ কাজ করতে পারি না, রোজই শোনা। আর সেই রকম একটি মেয়েরই গালে ওরকম হাত দিয়েছে। অন্য মেয়ে হলে কি করতো, এক গাল হেসে বেশ রেসপন্স করতো, কিন্তু সে কি বললো, উচ্চস্বরে চিৎকার করে বলল আমার মা আমাকে বিশ্বাস করে, আমি মার মর্যাদা রক্ষা করবই বলে চিৎকার করে সে পায়ের চটি খুলে ছেলেটাকে মারতে গেছে। হই হই করে গেছে। এইবার লোকজন এসেছে, মেয়েটি তার বলছে সব, তখন ছেলেটিকে চাঁদা তুলে পেটাচ্ছে, তোমাদের ভাষায় বলছে চাঁদা তুলে পেটাচ্ছে, চাঁদা তুলে পেটাচ্ছে। মা শুনতে পেয়েছে যে ছেলে বাঁচাও বাঁচাও চিৎকার করছে, তখন কি আর মার প্রাণ এ হয় বলো? মা ঘর থেকে বেরিয়ে ছুটে গিয়ে ছেলেকে আগলিয়ে ধরেছে, ধরে কোন রকমে টেনে টেনে ঘরের ভিতর নিয়ে এসেছে। পাড়ার ছেলেরা দরজা ভেঙে ফেলার উপক্রম করছে, ওকে মেরেই ফেলে দেবো। পাশেই ছিল তার ঠাকুর বাড়ি, মার গুরুদেবের বাড়ি। সে পিছন দরজা দিয়ে দৌড়িয়ে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমার ছেলেকে বাঁচা। সব পাড়ার ছেলেরা ওকে ধরে খুব মারছে, ওকে মেরেই। গুরুদেব বললো আমি বাঁচাবো কি করে, আমি বললো আপনি একটা আশীর্বাদ করুন ও বেঁচে যাবে। বললো আমি আশীর্বাদ করলাম বেঁচে যাবে, ছেলেটাকে নিয়ে এসো। বললো ও ঠাকুর বাড়িকে বিশ্বাস করে না, কিচ্ছু না বলে, ও তোমাদের জিনিস, তোমরা বোঝো, আমি ওসবের মধ্যে, ও আসবে না। বললো হ্যাঁ হ্যাঁ আসবে, এখন বিপদে পড়েছে, তুমি ডেকে নিয়ে এসো, আসবে। গিয়ে বলতেই বললো দেখ গুরুদেব বলছে তোকে বাঁচিয়ে দেবে। সে তো ভয় কাঁপছে, সে ছুটেছে মাসে, চলো চলো তাড়াতাড়ি। গুরুদেব নিয়ে এসে তাকে একটা ঘরের দরজা বন্ধ করে বসিয়ে দিল, বলছে তুই এখানে 3 দিন থাক। আর যত কুৎসিত ছবি, নগ্ন ছবি সব দেওয়ালে টানিয়ে দিচ্ছে, আর ভালো ভালো খাবার দিচ্ছে, ভালো ভালো পোশাক দিচ্ছে, রোজ মাংস ডিম সমস্ত দিচ্ছে। মানে সুখের যত দেড় সুখে যত রকম সামগ্রী সব দিয়ে দিচ্ছে। আর দেওয়ালে এক গাদা ছবি, বলছে তুই উপভোগ কর স্বাধীন মতো, তোকে কারো কিছু করার। 3 দিন কেটে গেল। 3 দিন পর আবার যখন তাকে আর একটা ঘরে রেখেছে, সেই ঘরে একটা মাদুর পাতা,
ছোট্ট একটা টিমটিমে আলো, টাইম করে দুবেলা খাবার দিচ্ছে, তাও হাত পেটা খাওয়া। আর মাকে ডেকে বলেছে, মা তোমার এই 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত তুমি যা যা ছবি তুলেছ, তোমার ছেলে তো কোনোদিন দেখেনি তোমার 14 থেকে 18 বছরের ছবি, তুমি সেই ছবিগুলো আমাকে জমা দাও। এখন নানান রকম পোশাক পরে 14 থেকে 18 বছর, এখন শাড়ি পরা, তখন নানা রকম ছবি তুলেছে, গুরুদেবকে দেখাবে কি করে। তো গুরুদেব বুঝে পেরেছে, বলো শোনো, তোমার সন্তানকে তুমি জীবনে রক্ষা করতে চাও না তোমার লজ্জাটাকে রক্ষা করতে চাও? যদি সন্তানের জীবনকে রক্ষা করতে চাও, লজ্জাটাকে ত্যাগ করো, তুমি ছবিগুলো এনে দাও। তো মা ওই অ্যালবাম থেকে 8-10টা ছবি নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই ঘরের দেওয়ালে টানিয়ে দিয়েছে, আরো তার সাথে আরো কতগুলো ছবি টানিয়ে দিয়েছে, দিয়ে বলছে, দেখ এই ছবিগুলো যে দেখছিস, এই ছবিগুলো দেখে তোর মনে অনেক কিছু আসতে পারে, কিন্তু জেনে রাখবি এর মধ্যে 12টা ছবি আছে যেটা তোর মার ছবি। দেখো এই বয়স, নানা রকম ছবি দেখলে সত্য বলতে আপত্তি নেই, বুঝতে পেরেছ? তোমাদের সাথে মিশতে গেলে এরকম বন্ধুর মতোই মিশতে হবে, তবে তোমাদের মনের দরজাটা খুলে দেবে, মনের জানলাটা। তা এইরকম নানান রকম ছবি, স্বভাবতই মনের ভেতরে নানান রকম ভাবনা চিন্তা আসতে পারে, আসবে না, স্বাভাবিক, লজ্জার কোনো ব্যাপার নেই। কিন্তু ওরও এলো, হঠাৎ মনে করছে, গুরুদেব তো বলেছে এই যে এর মধ্যে আমার মার 12টা ছবি আছে, তাহলে এইটা আমার মার ছবি না তো? কারণ সে তো মার ওই 12 থেকে ওই 14 থেকে 18 বছরের ছবি কোনোদিন দেখেনি, বড়জোর বিয়ের অ্যালবামের ছবি দেখেছে, তার বেশি তো দেখেনি। তো বারবার দেখছে, মনের ভেতরে কিছু যাচ্ছে, ভাবছে এটা আমার মার ছবি না তো, এটা আমার মার ছবি না তো, কর্পূরের মতো ওই খারাপ চিন্তাটা উড়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছ? তা প্রভাবতী দেবী এইরকম তার ছেলেকে একবার বলেছিল যে, আমি ওই গল্পটা চিঠিটা শেষ করতে পারিনি, অন্যদিকে চলে গেলাম। প্রভাবতী দেবী তার মাকে একবার বলেছিল যে, শোনো তোমার বয়স এখন 9 বছর বয়স, ছেলেকে কাছে ডেকেছি, ডেকে বলেছিল, শোনো তোমার বয়স এখন 9, তোমার মনে এখন অনেক গোপনীয়তা আসবে, অনেক গোপন জিনিস জানবার কৌতূহল আসবে, তোমার মন অনেক ছটফট করবে, তোমার পড়াশোনা থেকে মতি চলে যাবে, তোমার এই ভুল করতে করতে তোমার জীবনে অনেক ভুল এসে যাবে, সেই ভুল থেকে তোমার অনেক বিপদে পড়বে, তুমি জেনে রেখো তোমার একজন রক্ষাকর্ত্রী আছে, যে তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারবে, তুমি তাকে প্রাণ খুলে সব বলবে। আমি তোমাদের একটা বলেছি, খারাপটা বলতে হবে না, কোনটা বলতে বললাম? পাঠচক্রে যেটা আলোচনা হবে সেইটা মাঝে, এই যে প্র্যাকটিসটা শুরু করো। প্রভাবতী দেবী বলছে, জেনে রেখো তুমি যে কোনো বিপদে পড়লে তোমার একজন রক্ষাকর্ত্রী আছেন, যিনি তোমাকে রক্ষা করবেন। সেই রক্ষাকর্ত্রীকে জানো? ছেলেকে বুকের কাছে টেনে নিয়ে এসে মাথায় হাত বুলাতে বুলাতে দেখাচ্ছে, এইটা 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 মা বলছে। সেই জন্য
ওই যে বললো যে, আমি বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, ওই যে বললো যে পড়া ভুলে যায়, মনে রাখতে পারে না, ধৈর্য থাকে না, দিয়ে কেন হচ্ছে ও রোগটা ধরে ফেলেছে। ধরে ফেলে তখন ওই 9 বছরের আগে মা কি বলেছে, দেখছে আরে আমার তো সব ক্ষতি হয়ে যাচ্ছে, আমি তো জীবনে সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু মা তো বলেছিল 9 বছর বয়স যখন আমার, যে তুই যখন বিপদে পড়বি, আমি তো এখন বিপদে পড়েছি। তো বলেছিল যে এইটাকে খুলে বলবি সব, এ তো রক্ষা করতি। তাহলে মাকে খুলে লিখি, সেইখানে লিখেছিল কেন জানো মা আমার এইরকম অবস্থা হচ্ছে, তোমরা মানে এটা বুঝতে পারবে, আমাকে না আমার বয়সে ধর্ম পেয়ে বসেছে, তাই আমার এতগুলো রোগ ধরেছে। মা বলে দেখো চিঠিতে লিখছে, মা আমাকে শক্তি দাও, আমি যেন এই বয়সের ধর্ম থেকে মুক্ত হতে পারি। তাই মনঃসংযোগ যখন তোমরা করবে বা মনের মধ্যে যখন এই রকমে আসবে, জেনে রেখো তোমাদের একজন রক্ষাকর্ত্রী আছে, তোমাদের কাউকে করতে হবে না। দেখো তোমরা এই যেখানে বসে রয়েছো, যা কিছু অসুবিধা হয় মার কাছে চাও না, তাই তো? যা কিছু দেখো, এই যে নেতাজি যেমন বললো যে মা কিভাবে রক্ষা করছে, হ্যাঁ তুমি আমাকে রক্ষা করো, বা বললো তুমি কেন এত কষ্ট করছো, হ্যাঁ দেখো পৃথিবীতে ভগবান কে হয়? ভগবান সেই হয় যে পৃথিবীতে কারোর কাছে কিছু চায় না, কিন্তু ভগবানের কাছে সবাই সবকিছু চায়। ভগবান কিন্তু কিছু চায় না। এখানে এমন একটা ছেলে আছে উঠে দাঁড়িয়ে বলতে পারবে যে আমার মা বলেছে এইবার পুজোয় আমাকে একটা তুই 2 ভরির হার দিস? কে উঠে দাঁড়িয়ে বলবে? নেই বোধহয়, নেই তো, সেই জন্য হাত উঠছে। এমন কোন ছেলে আছো যে বলবে যে আমার মা বলেছে যে পুজোর সময় তোকে জামা কাপড় দেব না, তুই আমাকে একটা বেনারসি শাড়ি কিনে দিস? দেখো তোমরা শুনছো আর কারোর কারোর মুখ দেখে মনে হচ্ছে যে আপনি উপহাসের কথা বলছেন, মানে কল্পনাই করতে পারছো না যে এটা মা চাইবে। এমন হয়েছে কি কোনোদিন যে বাড়িতে খেতে বসেছো, যখন মা বলছে যে বড় মাছের দাগাটা আমার জন্য রেখে দে, তুই ছোট মাছটা নে? ঘটেছে কোনোদিন? ঘটেছে? তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কোনোদিন কিছু চাইনি, কিন্তু তুমি সব সময় চাইছো, যা প্রয়োজন তুমি চাইছো। তা বলছে ভগবান কে? যিনি সব দেন কিন্তু বিনিময়ে কিছু চান না। কে তোমাদের সবকিছু সাপ্লাই দিচ্ছে? পিতা এবং মাতা, তাই তো? সেই পিতা মাতা সব দিচ্ছে, কিন্তু তারা কিছু চাইছে না। তাই তোমাদের কোনো জায়গাতে ভগবান খুঁজতে হবে না। তোমার চোখের সামনে শিব আর কালী বিচরণ করছে। মনের মধ্যে যখনই কোনো আবিলতা, কুটিলতা, জটিলতা এসে হাজির হবে, দাদারা যে মনঃসংযোগের পদ্ধতি শিখিয়েছে, এক্ষুনি এক্ষুনি তোমাদের ঠাকুরমা স্বামীজির উপর বিশ্বাস আসবে, এক্ষুনি এক্ষুনি মা কালী দেবী দুর্গার উপরে বিশ্বাস আসবে না। কিন্তু পৃথিবীতে একজন আছে যার মুখ চিন্তা করলে কোনো অপবিত্র চিন্তা মনের মধ্যে ঢোকে না, যাকে ভক্তিতে মাথা সবসময় নত থাকে। কে সে? ওই গর্ভধারিণী মা। ওই যে গল্পটা করলাম, যে ওই যে বলছে এই ফটোর মধ্যে আমার মার ছবি নেই তো, সেই লোকটির পরে পরিণতি কি হয়েছিল জানো? হ্যাঁ, সেটা বললে হয়তো এই মায়েরা অনেক আঁতকে উঠবে, বলবে না না আমার মুখটা যেন আমার ছেলে ভাবে। সেই ছেলেটি পরে সন্ন্যাসী হয়ে গিয়েছে।
যে ছেলেটি একটি বোনের গালে হাত বুলিয়েছিল, সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সন্ন্যাসী হয়েছিল একটা জিনিসে, ওই যে একটু আগে ডাক্তারবাবু বললো না, মাদের দরকার নেই, তোমার সবাইকে মা কালী ভাববার দরকার নেই, এক গর্ভধারিণী মাকে ভাবো এবং দেখবে পরীক্ষা করে মনের মধ্যে যখনই কোনো আবিলতা, জটিলতা, কুটিলতা আসছে, তুমি চোখটা বন্ধ করে শুধু গর্ভধারিণী মা দেখবে কর্পূরের মতো মন থেকে সব পড়তে বসছো যখন, ওই যে বিবেক, ওর বিবেক জাগ্রত হোক, সব বিবেক জাগ্রত। ওই যে শ্রীদিব্যা বলেছে বিবেক, হৃদয়, হ্যাঁ, বুদ্ধি সব বলেছে। ওই বিবেক দিয়ে প্রশ্ন করো, ওই হৃদয়টা বড় হচ্ছে। আমি পড়তে বসছি, তখন ভাবি ওই গর্ভধারিণী মা, ওই শিব ঠাকুর পিতা না জানি আমার জন্য কি কষ্ট করছে, কি চাইছে আমার কাছে। শক্তি প্রার্থনা করো, দেখবে তোমাদের রাতারাতি পরিবর্তন হবে। এই কথাগুলোই কিন্তু তোমাদের এই পাঠচক্র থেকে শেখাবে। আচ্ছা, এখন যে কথাগুলো শুনলে, শোনার পর কারোর কি মনের মধ্যে মনে হচ্ছে যে আমার জীবনের পাতাতে আগে অনেক হিজিবিজি কাটা হয়ে গিয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে এটা ঠিক হয়নি? কারোর মনে কি যাচ্ছে? তাহলে পাঠচক্রের সুফল এইটাই। অতএব তোমাদের কাছে যেমন অনুরোধ আমার, শত ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, একদিন পাঠচক্রে না গেলে আমার জীবন ব্যর্থ। আর মা বাবাকে সব আলোচনা বলবে, যাতে মা বাবা বুঝতে পারেন যে ও যদি একদিন পাঠচক্রে না যায়, ওর জীবনটা কিন্তু নিরামিষ সেদিন। তাহলে জানলে তোমাদের এই গ্রামটার নাম কি জানো? বাসুদেবপুর, হাট বাসুদেবপুর বোধহয় নাকি? এই বাসুদেবপুর দেখবে কামারপুকুর যেমন আজ ঐতিহাসিক জায়গা, জয়রামবাটি যেমন ঐতিহাসিক জায়গা, কেমন ওই এলগিন রোড যেমন ঐতিহাসিক জায়গা, সিমলা যেমন ঐতিহাসিক জায়গা, এই গ্রামটাও কিন্তু একদিন ঐতিহাসিক জায়গা হবে, হবেই হবে। তোমাদের খুব সৌভাগ্য, এই গ্রামে মহামণ্ডলের প্রতিষ্ঠা হয়েছে। সব মা বাবাদের অনুরোধ করব, আমরা করজোরে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে যদি সুসন্তান করতে চান, যদি সার্থক জীবন যাপন করাতে চান, পাঠচক্রে অবশ্যই পাঠাবেন। আর বলছে পাখির একটা ডানায় ওঠে না, আমাদের এই আন্দোলনের সাথে আরেকটি আন্দোলন কিন্তু পাশাপাশি চালায় মায়েরা। তারা সেখানে কিন্তু আলোচনা করে সন্তানের জীবন কি করে সুন্দর করবে। তার নাম হচ্ছে সারদা নারী সংগঠন। আপনারা মায়েরা বসুন। একটা কথা আছে যে একটা বীজ যখন চারা গাছ পরিণত হয়, সে বীজটা কিন্তু মরে যায়, তখন চারা গাছটাই বড়। আপনারা পৃথিবীতে যখন সন্তানকে এনেছেন, আপনার কিন্তু সেই দিন মেয়ে জীবন শেষ, সে বিধ্বংস। এখন মাতৃজীবন, যা কিছু হবে সন্তানের তরে। আরেকজন মনোবিজ্ঞানী ভারী সুন্দর বলেছেন যে মায়ের অন্তরের তাপ সন্তানের জীবনের ছাপ। আমি এইটা খুব মায়েদের বলি এবং ছেলেদেরও বলি, আর মেয়েদেরও খুব বলি, যে কলেজের মেয়েরা যখন আসে, তারাও তো একদিন ভাবি মা হবে, তারা তো এখন ভাবি মা। তাদেরও বলি যে শোন, তোদের কিন্তু মায়ের অন্তরের তাপ
সন্তানের জীবনের ছাপ। যে মাকে ভগবতী বলে শ্রদ্ধা করছে তারও কিন্তু এই ভগবত সত্তাকে সবসময় জাগিয়ে রাখতে হবে সন্তানের তরে। সেইটা শেখাবে কে? এই সারদা নারী সংগঠন। ওটা আমাদের মহামণ্ডলের কাজ না। পুরুষদের কাজটা মহামণ্ডলে হয়, আর নারীদের মায়েদের কাজটা হয় সারদা নারী সংগঠনে। আসুন, ত্রিশূলের 3টে শক্তি, এই 3টে ফলা, বিল্লুপত্রের 3টে পাতা, আর ভগবানের 3টে নয়ন, দুটো সামনে একটা কপালে থাকে। আমরা সেটাকে বলি মনের দৃষ্টি, অন্তর্দৃষ্টি। আমাদেরও 3টে, সামনে দুটো আর অন্তরে একটা। 3টে শক্তি। আসুন, পিতা মাতা, সন্তান, আর এদিকে বিবেকানন্দ যুব মহামণ্ডল। ত্রিশক্তিতে এই আমাদের যে মহামণ্ডল কর্মীরা, এরা খুব বড় হোক, সুন্দর হোক, এদের জীবন সার্থক, এরা ইতিহাস খ্যাত হোক, এদের স্মরণীয় হোক, বরণীয় হোক। এটা আমাদের সকলের চাওয়া, সকলের প্রার্থনা।